আজকে চ্যাপ্টারের নাম হচ্ছে অমরনাথ। অমরনাথের নাম শুনছিস হয়তো, অমরনাথ যাত্রায় যায়। তো সবার আগে জানতে হবে অমরনাথ মন্দিরটা কোথায় আছে। কিসের মন্দির এটা? শিব মন্দির, শিবা টেম্পল আছে। কোথায় অবস্থিত? কাশ্মীর যেতে হবে তাহলে। কোথায়? কাশ্মীর। কাশ্মীরে অনন্তনাগ বলে একটা জেলা আছে। কি বললাম? অনন্তনাগ ডিস্ট্রিক্ট। সেই অনন্তনাগ ডিস্ট্রিক্টে অমরনাথ টেম্পলটা আছে। বুঝলো? কোথায়? তাহলে কাশ্মীরে। মনে রাখবি, কাশ্মীরের অনন্তনাগ ডিস্ট্রিক্টে অমরনাথের টেম্পলটা আছে। গেল? আর এটা হিমালয়ের ৩,৮৮৮ মিটার উচ্চতায় আছে। হিমালয় পর্বতে কত উচ্চতায় আছে? ৩,৮৮৮ মিটার উচ্চতায় আছে। এইটুকু মোটামুটি জানতে হবে। এইবার মেইন চলে আসে এইদিকে। অমরনাথ চ্যাপ্টারটা কে লিখছে? সিস্টার নিবেদিতা, ভগিনী নিবেদিতা হিসেবে আমরা জানি। কিন্তু সিস্টার নিবেদিতা আসলে তো ইন্ডিয়ান না, উনি ছিলেন আয়ারল্যান্ডের মানুষ। আয়ারল্যান্ডে জন্ম, কিন্তু উনার সারাটা লাইফ উনি ভারতবর্ষের জন্য দিয়ে দিয়েছে। সিস্টার নিবেদিতা পরবর্তীতে উনার নাম হয়েছে। তাহলে এই যে সিস্টার নিবেদিতা, আগে নাম কি ছিল? মার্গারেট এলিজাবেথ নোবেল। কি বললাম? মার্গারেট এলিজাবেথ নোবেল। কি বললাম? মার্গারেট এলিজাবেথ নোবেল। আরেকবার মার্গারেট এলিজাবেথ নোবেল। আরেকবার মার্গারেট এলিজাবেথ নোবেল। ইনি একজন টিচার ছিলেন, সোশ্যাল রিফর্মার ছিলেন, মানে সমাজ সংস্কারক। টিচার ছিলেন, শিক্ষিকা। আবার স্বামী বিবেকানন্দ মানে স্বামীজির সাথে লন্ডনে দেখা হয় 1895 সালে। কত সাল? 1895 লন্ডনে যখন দেখা হয়, তারপর থেকে স্বামীজির শিষ্যা হয়ে যায়। শিষ্য হলে ছেলে, শিষ্যা মেয়ে। ঠিক আছে? শিষ্যা হয়ে যায়। ডিসাইপল, ইংলিশে কি বলবো? ডিসাইপল। কি বলবো? ডিসাইপল। DISCIPLE। এই ডিসাইপল থেকে ডিসিপ্লিন কথাটা। ডিসাইপল মানে কি? শিষ্য। ডিসিপ্লিন মানে শিষ্যরা যেমন নিয়ম কানুন মেনে চলে, ওইখান থেকে আসছে ডিসিপ্লিন। মানে ডিসিপ্লিন মানে বলেই ডিসাইপল হতে পারে। যে নিয়ম কানুন মানবে না, হুটহাট যখন খুশি আসলো গেল, ওইটা কি ডিসিপ্লিন হইলো? হইলো না, তাহলে ও ডিসাইপলও হইতে পারবে না। বুঝা গেল? যাই হোক, তাহলে এই যে ডিসাইপল কে হইলো? সিস্টার নিবেদিতা হয়। পরবর্তীতে ওনার নাম হয়ে গেল মার্গারেট এলিজাবেথ নোবেল। তা চেঞ্জ হয়ে কি হলো? সিস্টার নিবেদিতা, ভগিনী নিবেদিতা নামটা দেওয়া হইল। নিবেদিতা কথার অর্থ কি? গডের প্রতি পুরোপুরি সমর্পিত, ঈশ্বরের প্রতি সমর্পিত। ঠিক আছে? ডেডিকেটেড টু গড, এই কথাটা মনে রাখবে। নিবেদিতা কথার অর্থ কি? ডেডিকেটেড টু গড, ঈশ্বরের প্রতি সমর্পিত। এই জন্য নামটা দিছে কি? সিস্টার নিবেদিতা। সিস্টার তো ভগিনী, ওটা ছাড়লাম। নিবেদিতা, ওনার নাম কি তাহলে? নিবেদিতা। তো ইনি কি করলো তখন? স্বামীজির সান্নিধ্যে আসার পর ইন্ডিয়ার প্রতি, ভারতবর্ষ, উনি আয়ারল্যান্ডের কিন্তু, তারপরে উনি ভারতবর্ষের প্রতি নিজের লাইফটাই বিলায় দিল। আমি এইখানে গরিব দুঃখীদের পাশে দাঁড়াবো, এইখানের সমাজটাকে আমি সংস্কার করার চেষ্টা করব। আধ্যাত্মিক এবং প্র্যাকটিক্যাল দুই রকম জ্ঞান নিয়ে ফের উনি ফিল্ডে নামছে। আধ্যাত্মিক জ্ঞান স্বামীজির থেকে আর বাস্তবে নামে, ওখান থেকে ওনার উপলব্ধি হয়। এই করে উনি লাইফে আগাইছে। আমার চ্যাপ্টার শুরুর আগে রাইটার সম্পর্কে একটু জানতে হবে। যতটুকু বললাম এইটুকু জানা লাগবে, এর থেকে ওভার আর জানার দরকার নাই। দরকার নাই, অতএব বাদে দাও। ঠিক আছে? তাহলে এতটুকু কি কি বললাম বোঝা গেল? একবার মিলাই নেব। অমরনাথ কোথায় অবস্থিত? কাশ্মীরে। কাশ্মীরের কোন জেলায়? অনন্তনাগ ডিস্ট্রিক্ট। এই যে নাক দেখা দিলাম, ভাই ভাই আপনাকে চুল্লু লাগাই দেবেন। অনন্তনাগ ডিস্ট্রিক্ট। কোথায় বললাম? অনন্তনাগ ডিস্ট্রিক্ট, কাশ্মীরের অনন্তনাগ জেলাতে অবস্থিত। সেইখানেই কি আছে? এই অমরনাথ টেম্পল। কি যে এই টেম্পলে কোন ঠাকুরকে পাবো? দেবাদিদেব মহাদেব বলে বাবা। ঠিক আছে? পার করে, তাই তো? দেখি আজকে পার হইতে পারি কিনা। তাহলে কে লিখছে? পাই গেলাম মার্গারেট এলিজাবেথ নোবেল। পরবর্তীতে আয়ারল্যান্ডের থেকে উনি ইন্ডিয়ার প্রতি সমর্পিত হয়ে গেলেন। নামও চেঞ্জ হয়ে গেল সিস্টার নিবেদিতা। ইনার যে এই যে অমরনাথ কাহিনীটা, মূল গ্রন্থটা কি? দ্য মাস্টার অ্যাজ আই স হিম। যেমন করে আমি তাকে দেখেছিলাম, প্রভুকে দেখেছিলাম। এই মাস্টার হচ্ছে স্বামীজি। স্বামীজিকে মানে স্বামী বিবেকানন্দকে উনি যেই রূপে দেখছে, সেইটা নিয়ে উনি একটা 18টা চ্যাপ্টারের একটা কাহিনী লিখছে। ঠিক আছে? মূল গ্রন্থটা 18টা চ্যাপ্টার আছে। সেই 18টা চ্যাপ্টারের মধ্যে অল্পটুকু অংশ হচ্ছে অমরনাথ। ঠিক আছে? 18টা চ্যাপ্টারের দ্য মাস্টার অ্যাজ আই স হিম, তারই একটা ছোট্ট অংশ হচ্ছে অমরনাথ। সেইটা তোদের সিলেবাসে তুলে দিচ্ছে। বুঝা গেল? কবে প্রকাশিত হয়? 1910 সালে। 1910-এ পাবলিশ যখন হয়, দুইটা জায়গায় একসাথে হয়, ইংল্যান্ডে এবং ইন্ডিয়াতে। দুই জায়গায় একসাথে হয়। কোথায় কোথায়? ইংল্যান্ডে এবং ইন্ডিয়া। কত সাল? 1910, 1910। একদম মনে রাখবেন। এই কাহিনীতে অমরনাথের প্রতি যাত্রা করতে যাচ্ছে কে? স্বামীজি। মানে কাশ্মীরে মোগল গার্ডেন আছে। কাশ্মীরে মোগল গার্ডেন আছে, মুঘলদের আমলের তৈরি একটা সুন্দর বাগান, মোগল গার্ডেন। বানানটা হবে MOGUL। কাশ্মীরের আচ্ছা বলে ওই মুঘল গার্ডেন আছে। সেই গার্ডেনে একদিন
খাচ্ছে, খোলা আকাশের নিচে খাইতে বসছে সবাই মিলে। স্বামীজি আরো অনেকে ছিল, ওই যে সিস্টার নিবেদিতা ছিল। কি বললাম তাহলে, কাশ্মীরে আচ্ছাবল বলে যে জায়গাটা আছে, সেই আচ্ছাবলে একটা মুঘল গার্ডেন আছে, মুঘলদের আমলের তৈরি একটা সুন্দর বাগান। সেই মুঘল গার্ডেনে একদিন খোলা আকাশের নিচে ওপেন এয়ার মিল বলে, ওপেন এয়ার মিল, মিল মানে খাবার, ওপেন এয়ার মানে খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে। যেমন আমরা আবদ্ধ ঘরেই সবসময় খাই, ঘরের ভিতরেই খাই, আমরা কি নিয়ে যাবো ওই যে বনের ধারে দাঁড়ায় দাঁড়ায় খাবো না, ওটা একদিন খাবো 31শে ডিসেম্বর পিকনিক, ওটা আলাদা বিষয়, ঠিক আছে। কিন্তু বেসিক্যালি আমরা আবদ্ধ ঘরেই খাই। কিন্তু ওপেন এয়ার মিল মানে কি, খোলা আকাশের নিচে। তো উনারা ওই বাগানে বসে যখন খাচ্ছিল, খেতে খেতে ওইখানটায় স্বামীজি বললো, কি বললো, আমরা অমরনাথ যাত্রা করবো। ওইখানে বসে ঘোষণাটা করলো। প্রত্যেকটা কথা কিন্তু পাই টু পাই মনে রাখবে। এই চ্যাপ্টার থেকে লাইনে লাইনে প্রচুর প্রশ্ন হয়, প্রচুর প্রশ্ন। দেখতে মনে হবে এইটুকু তো চ্যাপ্টার, দেখিস কত প্রশ্ন হয়, পরে লিখাই দিব, সব চিন্তার কিছু নাই, ঠিক আছে। তাহলে কি কি বললাম, কোথায় অবস্থিত গার্ডেনটা, কাশ্মীরের আচ্ছাবল বলে একটা জায়গা আছে, আচ্ছাবল। সেই আচ্ছাবলে মোগল গার্ডেন আছে। কিসের গার্ডেন, মোগল গার্ডেন, ঠিক আছে। টি গার্ডেন না কিন্তু, ঠিক আছে, কি গার্ডেন, মোগল গার্ডেন, মনে থাকবে। সেই মোগল গার্ডেনে একদিন খোলা আকাশের নিচে খাওয়া দাওয়া করতেছিল। খাইতে খাইতে স্বামীজি ঘোষণা করলো, পরীক্ষা আসতে পারে, হোয়াট ডিড স্বামীজি বা স্বামী অ্যানাউন্স, স্বামীজি কি ঘোষণা করলো, অপশন থাকবে যে তারা এবার অমরনাথ যাত্রা করবে, তারা এবার কোথায় যাবে, অমরনাথ, এই ঘোষণাটা করলো। আর এটাও বললো সাথে, আমাদের সাথে এইবার আমার মেয়েও যাবে। সিস্টার নিবেদিতা কিন্তু মেয়ে সমতুল্য বলে বলতো, মেয়ে ডাকতো, ঠিক আছে। সিস্টার নিবেদিতা প্রচন্ড ভালোবাসতো, নিজের মেয়ের চোখে দেখতো, সেই জন্য বলতেছে যে এবার সাথে আমার ডটারও যাবে, আমার মেয়েও যাবে। মেয়েটাকে সিস্টার নিবেদিতা, মানে নিবেদিতাকেও সাথে নিয়ে যাবে, মেয়েকেও সাথে নিয়ে যাবে। এবার সিস্টার নিবেদিতা, দেখ মেয়েকে নিয়ে সাধারণত যাত্রাগুলায় যায় না, কিন্তু এইবার প্রথম পুরুষদের একটা গ্রুপে আছে, পুরুষদের একটা গ্রুপে প্রথমবার একটা মেয়ে যাচ্ছে। কিন্তু তাই বলে কারো কোনো আপত্তি কিন্তু হইলো না। অনেকে আপত্তি করতে পারে, এই এতগুলা ছেলেদের গ্রুপের মধ্যে একটা মেয়ে কেন নিয়ে যাচ্ছে, বলতেই পারতো না। ওইখানে কোনো কারো আপত্তি ছিল না, সবাই আনন্দে হই হই করে উঠলো, কারণ স্বামীজি বলছে এবার অমরনাথ যাত্রা করব। ওই আনন্দে সবাই, আর কেউ দেখলো না যে ছেলে যাচ্ছে না মেয়ে যাচ্ছে, আর দেখতে গেল না, সবাই খুব খুশি। আর এসে তো সিস্টার নিবেদিতা প্রচন্ড খুশি, মানে এতটা খুশি যে আমাকে সাথে নিয়ে যাচ্ছে, এই যাত্রার একটা অংশ হবো আমি। এই সহজে তো নিয়ে যাবে না, এরকম যাত্রায় স্বামীজির সাথে যাবে, এটা সবচেয়ে বড় কথা। স্বামীজি তার যে সেই মানুষ না, তারা বিশাল আধ্যাত্মিক শক্তি সম্পন্ন মানুষ, তাই তো, তাদেরকে মানে সেই লেভেলের মানুষ, তারা ঈশ্বরের সাক্ষাৎ পায়। ওই রকম আমরা পাবো, পাপে ভরপুর, তাহলে পাবো না, এটা স্বাভাবিক। তাহলে স্বামীজির সাথে যাত্রা করা বিশেষ ব্যাপার। তার সিস্টার নিবেদিতা প্রচন্ড খুশি, কারো কোনো আপত্তি নাই কিন্তু, ঠিক আছে চলো সবাই মিলে এবার যাত্রা করা যাক। রওনা দিবে, রওনা দিতে গেলে কি করতে হবে, আগে থেকে অ্যারেঞ্জমেন্ট করতে হবে তো একটা জায়গায়। এখনকার মতো ইজি এত ছিল না, এখনকার যাত্রাগুলো সহজে গাড়ি অ্যাভেলেবেল তীর্থে গেলে, তখনকার সময় এরকম ছিল না, তাই তো, ওটা অনেকদিন আগের কথা। তো তখনকার সময়ের যাত্রাগুলো একটু কঠিন হবেই, কারণ এতটা সহজ ছিল না। নদী পথ এগুলা জঙ্গলমহল পাড়া এইভাবে করেই যাইতে হবে, কিছু করার নাই। তো ঠিক আছে, এইবার ওইখানে তহসিলদার বলে একজন ছিল। তহসিলদার হচ্ছে ওই যে তোর ট্যাক্স আদায়কারী, ট্যাক্স কালেক্ট করে, উনাকে কি বলছে, তহসিলদার। উনি তারপরে কিছু সরকারি অফিসার ছিল, কর্মচারী, তাদেরকে বললো ঠিক আছে আপনারা তাহলে এগুলা ব্যবস্থাগুলো করেন। স্বামীজি বলে দিল সবাই ব্যবস্থা করবে। এরা কিন্তু মুসলমান, এই যে ইসে কি বলে তহসিলদার, আরো কিছু ইসেরা ছিল অ্যারেঞ্জমেন্ট যারা করতো, তাদের মধ্যে বেশ কিছু মুসলমানও ছিল। স্বামীজির ওইসব না, স্বামীজি তো এইসবের ঊর্ধ্বে। উনি হিন্দু মুসলমান বলে কোনোদিন বিভেদ করেন না। উনি মানবতাকে সবসময় সবার উপরে দেখাচ্ছে, যে মানুষ হয়ে ওঠো, কে হিন্দু কে মুসলিম এইটা করতে যায় না, এই শিক্ষাটা দেওয়ার চেষ্টা করছে। তাই হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব কথা বলে গেছে, তাই বলে বলে নাই যে ওই ধর্মটা খারাপ। তুমি নিজের গুণগান করতে পারো, তাই বলে আরেকজনকে খারাপ বলতে পারো না। স্বামীজি এই শিক্ষাটা দিচ্ছে। যাই হোক, ওকে ওই গ্রুপের মধ্যে কিন্তু এরাও ছিল, তহসিলদাররা ছিল, আরো কিছু অন্যান্যরাও ছিল, কিন্তু মুসলমান ধর্মে। তাহলে এটা তো পুরাপুরি একটা হিন্দুদের যাত্রা, মুসলমান কেন অনেকে ভাবতেই পারে, কিন্তু স্বামীজির এইসব নিয়ে কোনো সমস্যা ছিল না। ঠিক আছে, সব অ্যারেঞ্জমেন্ট হইলো। এইবার ফাইনাল অ্যারেঞ্জমেন্টের জন্য যদি ওই মোগল গার্ডেনে এখনো বসে থাকে, তাহলে তো হবে না। স্বামীজিদের এবার আসতে হবে, একটু দেখা টেখা নেন সব ঠিকঠাক আসছে কিনা। ধর তুই এখান থেকে কলকাতা যাবি, তুই এখনো যদি জলপাইগুড়িতে এমনি বসে আসিস, তুই বাড়ি আসবি, প্যাকেজিং গুলো সব ঠিকঠাক মতো করলো কিনা চেক করবি, ফের না বাসে এটা রওনা দিবি। তার মানে তোকে একদিন ফাইনাল চেক আপের জন্য বাড়ি তো আসতেই হবে একদম, তাই তো। ওই রকম তো স্বামীজিকে এবার ফাইনাল চেক আপের জন্য, ফাইনাল অ্যারেঞ্জমেন্টের জন্য আসতেই হবে। তো ওনারা কি বললো, এবার আচ্ছা বল ত্যাগ করলো। ত্যাগ করে ইসলামাবাদের উদ্দেশ্যে গেল। কোথায় গেল? ইসলামাবাদ। কোন পথে? জলপথে, নৌকা ধরে। থাকবে এটা পুরাপুরি একটা যাত্রা, তো জার্নি তো একটা যাত্রা। যাত্রাগুলোকে ওইভাবে মনে রাখবি, আমি পরে না ওয়ান লাইনার হিসেবে সাজাই দিই, তাহলে কোনটার পরে কোনটা হয়েছে মনে থাকবে। তা প্রথমে
খাবার খাচ্ছিল কোথায়, আচ্ছা বল ছাড়লো, ছাইরা এবার কোথায়, ইসলামাবাদ। এআই মনে রাখবে, এআই এর যুগ এটা, এআই মনে রাখবে। এতে আচ্ছা বল, তারপরে আই ইসলামাবাদ, এআই মনে রাখবে, জীবনে বলি, ঠিক আছে। তাহলে এআই হয়ে গেল, দুইটা উত্তর পাই গেলে কিন্তু। আচ্ছা বল, তারপরে কোথায় গেল, ইসলামাবাদ। ওকে যে ফাইনাল অ্যারেঞ্জমেন্ট করলো ওই সময়টায়, তখনকার দিনে কাশ্মীর ওই ভক্তবৃন্দতে ভর্তি থাকে। তখনকার দিনে ভক্ত দিয়ে ভর্তি থাকতো, ঠিক আছে। কি দিয়ে ভর্তি, ভক্ত, পিলগ্রিমসে ভর্তি। পিলগ্রিম মানে কি, তীর্থযাত্রী। তীর্থযাত্রাকে কি বলে, পিলগ্রিমেজ বলে। কি বলে, পিলগ্রিমেজ। আর যারা যায় তীর্থযাত্রী তাদের কি বলবো, পিলগ্রিম। মানে অনেকজন যায় তাই পিলগ্রিমস দিব, একটা এস দিব, বুঝা গেল। তাহলে এই পিলগ্রিমসরা পিলগ্রিমেজে যায়। তাই কাশ্মীর তখনকার দিনে লোকে একের থই থই করে, জায়গায় জায়গায় ভক্ত, সবাই যাচ্ছে, যাত্রায় যাচ্ছে, সব বুঝে দর্শনে যাচ্ছে, ঠিক আছে। তো এইসবের মধ্যে যাই হোক, এবার ফাইনালি স্বামীজিরাও রওনা দিল। দেখা যাচ্ছে জায়গায় জায়গায় তাঁবু টানানো। এটাই তো করবে, যেখানে যে অন্ধকার হয়ে যাবে ওইখানে তাঁবু টানানো থাকবে, রাতটা কাটাবে, সকাল হইতে হইতে আবার বের হয়ে যাবে, তাই হয়। এটাই স্বাভাবিক, এইভাবে জার্নি করে। তো এরাও দেখে চারপাশে গেরুয়া রঙের সমানে তাঁবু। কি রঙের তাঁবু, গেরুয়া। তবে সবগুলো আবার গেরুয়া রঙের ছিল না, কিছু কিছু তো অন্য সময় থাকবে। দুই একটা আবার ঠিক ছাতার মতো মডেলের, ঠিক আছে। দুই একটা তাঁবু সাধারণত কেমন হয়, যে এরকম করে ছড়ে, তাই তো। কিছু কিছু আবার থাকে ছাতার মতো, ধরে এরকম একটা টুপির মতো মডেলিং করা। যাই হোক, মানে মনে রাখবি আমব্রেলা টাইপেও দুই চারটা ছিল। বেশিরভাগটা ছিল গেরুয়া রঙের টেন্ট, আর দুই চারটা ছিল আমব্রেলা টাইপ, ঠিক আছে, ছাতার মতো। তাহলে এরকম তাঁবু, লোকজন থাকবে, এটাই স্বাভাবিক। এবার ইনারা রওনা দিচ্ছে, দেখে যাচ্ছে আর দেখতেছে কত লোক খোলা মাঠের মধ্যে, তাঁবুতে তাঁবু ভর্তি। তার মানে একটা মাঠ জমিরা খালি তাঁবু, তার মানে সবগুলো তাঁবুতে কত কত যাত্রী আছে ভাবে। এরা তুই সকাল হলে একটা খাবার নাগাল পাবি, ভোর হইতে ভোরের আলো ফুটতে ফুটতে সব হাওয়া, কারণ সব রওনা দিয়ে দেয় ভোরের আলো ফুটতে ফুটতে। আমাদের মতো নাকি ওই 1:30টার সময় মা ডাকতেছে তা উঠি না, ওইরকম না। ওনারা একটা বিশেষ উদ্দেশ্যে বেরোইছে। ওনারা ধরে এখানে শুয়ে থাকবে, 9টা-10 উঠবে, হয় কোনোদিন হয় না। ওনারা একটা টার্গেট নিয়ে বেরোচ্ছে, আমরা ঈশ্বরের দর্শনে বেরোইছি। তাহলে ওনারা ওইভাবেই থাকে। তখন ভোর হইতে হইতে, তাহলে এতগুলা যে এখানে ছিল লোকজন তাঁবু টাঙায়া, চিহ্ন তো থাকা উচিত। চিহ্ন বলতে কিচ্ছু নাই, তাহলে একটা জিনিসের চিহ্ন পাবি। রাত্রে যে ওরা রান্না করে খাইছে, ছাই গোলা পাবি। উনান ছিল, ওই উনান গুলাতে কি ছিল, উনুনের মধ্যে এটা ছাই ছিল। এই ছাই ভস্য গুলা একটু চিহ্ন হিসেবে রাখে গেছে, যে হ্যাঁ কিছু একটা ছিল, এরা এখানটায় ছিল একটা সময়। সকাল হয়ে যেতে ভোরের আলো করতে করতে বেরোয় গেছে। এরা এই যে তাঁবু টাঙায় যে থাকতো, আবার যেখানে এক জায়গায় সব সেটেল হইতো, ওখানে দোকান খুলে বসে যেত। ওদের ব্যাগে ট্যাগে সব, ওই যে বাজার কথাটা আমরা আগের দিন পাইছিলাম একটা কোশ্চেনে, বাজার কথাটা। ওরা সাথে সরঞ্জাম নিয়ে আসতো, শুকনা খাবার গুলা থাকতো, ধর ডাল, ঠিক আছে, খেজুর, এরকম টাইপের শুকনা খাবার গুলা, এগুলা রাখতো, যেগুলা ওখানে সেলও হবে ভালো। কারণ অনেকেরই তো থাকে, হয়তো আনে নাই কিছু, কি করবে, ওখান থেকে কিনে নেবে, ঠিক আছে। মানে এইরকম করে সারিবদ্ধ ভাবে এরা তাঁবুগুলো টাঙানো, মাঝখান দিয়ে একটু রাস্তার মতো। মানে এটাই যেন হাট বসছে, এরকম মনে হয় যেন হাট বসছে, বাজারের মতো লাগে, ঠিক আছে। এই দোকান থেকেও কিনতে পারবে, এই দোকান থেকে, মানে যাবতীয় জিনিসপত্র যেটুকু প্রয়োজন তুই পাবি আর কি, ওদের কাছে পাই যাবে। আবার দুধ থাকতো, প্রয়োজনে লাগে, খাবে হয়তো একটা, তাহলে সব কিছু মোটামুটি পাওয়া যায়, ঠিক আছে। এইবার ওরা ভোর হইতে হইতে সব বেরোয় চলে যেত। এইবার মোটামুটি এই সমস্ত এলাকার থেকে এইবার একটু আগায়া একটা পবিত্র স্থানে যা পৌঁছাইলো। এই জায়গাটার নাম হচ্ছে পাওয়ান। নামটাই তো পাওয়ান, পাওয়ান মানে কি, পবিত্র, ঠিক আছে। একদম হোলি। হোলি মানে আমি সেদিনও বলছিলাম, হোলি দুই রকম, একটা HOLI, একটা HOLY। যেটা ওয়াই হয় ওটা হোলি মানে পবিত্র, আর যেটা HOLI হয় হোলি, আমরা যেটা উৎসব হোলি উৎসব পালন করি সেইটা, ওইটা আলাদা, ঠিক আছে। তাহলে এখানে কোনটা পবিত্র, HOLY। তাহলে সেই পবিত্র স্থানটার নাম কি, তাহলে পাওয়ান। কি নাম বললাম, পাওয়ান, PAWAN। পাওয়ানে যায় পৌঁছাইলো। পাওয়ানটা কিরকম, পাওয়ানটা কেন বিখ্যাত, ওইখানে প্রচুর ঝর্ণা ধারা আছে, প্রচুর পাহাড়ি এলাকা, বুঝতেই তো পারছি, যেখানে সেখানে ঝর্ণা পাওয়া যায়। এই পাওয়ানটা সব থেকে বিখ্যাত ঝর্ণার জন্য, হোলি স্প্রিংস এর জন্য। পবিত্র ঝর্ণা ধারা পড়তেছে এরকম করে সুন্দর করে। ওই জায়গাটা ভাব একবার, খালি ইমাজিন করে, চোখ বন্ধ করে যেন পাওয়ানের দৃশ্যটা চোখের সামনে ভাষা। যদি ভাষাতে পারিস ফের কাহিনীগুলো ইজি লাগছে, যে হ্যাঁ এরকম এরকম দৃশ্য এই জায়গায় এটা ছিল। আমি বলবো পিকচারটাকে নিজেরা খালি সেট করবি মাইন্ডের মধ্যে, যে হ্যাঁ এরকম ভাবে জল পড়তেছিল, এইখানে মন্দিরগুলো আছে, ভক্তরা এই মন্দির থেকে একবার এই মন্দিরে যায়, এই মন্দির থেকে আবার আরেক মন্দিরে যায়। একটা তো মন্দির থাকে না, অনেক মন্দির থাকে না। তাহলে এখানে ভোলে বাবা আছে, দেখেন বা কালী আছে, এক মন্দিরে তো সবগুলো কিছু রাখবে না, মন্দির ভাগ ভাগ করা থাকে না। এইখানে তুমি বাবার দর্শন করলে ওখানে মায়ের দর্শন করে আসো, ভাগ ভাগ থাকে। আমাদের পাগলাহাট মন্দিরে গেলেও পাওয়া যায়, তাই না। বাবাকে আলাদা জায়গায় রাখছে, আবার মাকে আলাদা জায়গায় রাখছে, তার মানে কিন্তু একই জায়গাতেই আছে, মন্দিরটুকু আলাদা আলাদা করেছে, রং মানে ঘরটা আলাদা আলাদা, ওই রকম ব্যাপারটা।
তাই তো? তাহলে এই পাওয়ানে যখন যাবি, মানে মানে এগুলো সব কিন্তু সিস্টেম নিবেদিতা বলতেছে কথাগুলো, কারণ এটা হচ্ছে একটা আত্মজীবনী, তো উনি সব কাহিনীগুলো বলতেছে যে অমরনাথ যাত্রাতে যখন স্বামীজির সাথে আমরা গেছিলাম কি রকম অভিজ্ঞতা হয়েছিল সেইটাই এই যে এখানে একটু অংশ তুলে দিচ্ছে। তো বলছে যে পাওয়ানে যখন পৌঁছাইলাম আমরা, ওখানে দেখি পাওয়ানটা হচ্ছে হোলি স্প্রিং এর জন্য বিখ্যাত, জায়গায় জায়গায় ঝর্ণা ধারা পড়তেছে, ঠিক আছে? তো ঝর্ণা যখন পড়তেছে জায়গাটা অটোমেটিক সুন্দর লাগবে, এটাই স্বাভাবিক। দিনের আলোতে চমক দেয়। সন্ধ্যার সময় ওই যে মন্দিরগুলো আছে না, কেন মন্দিরগুলো যে বাতি জ্বালায়, দিয়া জ্বালায়, প্রদীপ জ্বালায়, ওই আলোটা এখানে পড়ে, ওই আলোর ফলে জল থেকে রিফ্লেকশনটা যাবে না, জলে যদি তুই আলো একটা টর্চ মার, আলোটা ব্যাক করবে না, ওই রকম ওই আলোগুলো এখানে প্রতিফলিত হয় যেন এইদিকে ছড়াই, ঠিক আছে? একটা সুন্দর দৃশ্য, অন্ধকারে এই দৃশ্যটা দেখতে ভালো লাগে। অন্ধকারেই তো আলোর মাহাত্ম্য বোঝা যায়, ভালোর পাশে খারাপ না থাকলে তুই বুঝবি না যে ভালোর মাহাত্ম্য কি। ওই রকম অন্ধকার না থাকলে ফের আলো কিন্তু কিভাবে বুঝতে, আলোর মাহাত্ম্য বুঝতে গেলে অন্ধকারকে পাশে রাখতে হবে। ওইটা হলো এখানটা যে ওখানে সন্ধ্যা নাইমা আসে, তো ওই যে জলধারা, সেই জলের দ্বারা যখন আলোগুলা পড়তেছে, সন্ধ্যা প্রদীপ জ্বালানো মন্দিরগুলায়, আর দেখা যাচ্ছে এক মন্দির থেকে আরেক মন্দিরে ভক্তরা যাতায়াত করতেছে, এক মন্দির থেকে আরেক মন্দিরে ভক্তরা যাইতেছে, আলো এখানে পড়তেছে, এক সুন্দর দৃশ্য। এইটা হচ্ছে পাওয়ান থেকে এইবার এইবার আরেকটু আগাইতে হবে, মানে এক একটা জায়গায় করে কিন্তু করতেছে। আচ্ছা, এই যে জায়গাগুলো যখন আসে, এরা তো এক একটা জায়গায় নাইট স্টে করতে লাগবে, রাতে তো আর যাইতে পারবি না, দিনের আলোয় রওনা দিবে, রাতে একটা জায়গায় কি করবে, থাকতে হবে। তো তখন তাঁবু টাঙায় থাকে, তো তাঁবুটা কিভাবে, তহসিলদার তাঁবু সব রেডি করে দেয়। এই যে তহসিলদারটার সাথে আছেন বলছি, উনি মুসলমান ব্যক্তি, কিন্তু এই তহসিলদার কিভাবে তাঁবুটা টাঙায় আসতে, তহসিলদার কিভাবে তাঁবুটা টাঙায়, উনার তাঁবুটা থাকে একদম মিডিলে, এক সাইডে থাকে স্বামীজি, আরেক সাইডে থাকে সিস্টার নিবেদিতা, মানে তিনটা তাঁবু, এইখানে তহসিলদার মিডিলে একদম, এইখানে তো স্বামীজি, তো এইখানে হচ্ছে সিস্টার নিবেদিতা, তিনটা। আর তহসিলদারের নিজের ওই তাঁবুটার সামনে ওইখানে আগুন জ্বালায় রাতের বেলা, ঠিক আছে? আগুন ঠান্ডা একটু তাপাইতে লাগবে, প্লাস আগুনের ফলে হিংস্র জন্তু আসতে চায়, দুইটা কারণ থাকে আগুন, ঠিক আছে? তাহলে আগুন জ্বালায় ওই জায়গাটায়, ভালো কথা। এইবার ওই যে যখন যেখানে হল্ট করে দিনের বেলায় কি করে জানিস, ধর এখানে আশ্রয় নিচ্ছে, খবর পাইছে, ধর অনেক লোক তো যাচ্ছে, ওদের মধ্যে যারা বেশি পণ্ডিত ব্যক্তি, বেশি পণ্ডিত মানে অনেক জানে আর কি, জ্ঞান বেশি, তারা আইসা স্বামীজির আশেপাশ দিয়ে ঘেঁষতে থাকে সবসময়, কারণ তারা জানে যে স্বামীজির কাছাকাছি যদি একটু বসতে পারি, স্বামীজির থেকে যদি একটু জ্ঞান নিতে পারি, যাই। রাতেরটাতে না, কিন্তু রাতে তো সবাই বিশ্রাম নেয়, দিনের বেলাটা কি করে যে স্বামীজির এখানে আসে, সান্নিধ্যে আসে, বসে, গল্প করে, বিভিন্ন আধ্যাত্মিক বিষয় নিয়ে গল্প করে। স্বামীজি এদের মন পরীক্ষা করার জন্য, এরা কেমন দেখিতে, এদের অগ্নি পরীক্ষা না, ইচ্ছা করে একটা অন্য টপিক তুলে দেয় যে বিদেশিদের থেকে আমরা নিজের দেশকে যেন ভালোবাসি, এই কথাটা বলতেছে। বিদেশিরাই তো আমাদের উপর টর্চার করে গেছে, অত্যাচার করে গেছে, তো ওরা তখন একটু খেপা যায়, এই যে যারা পণ্ডিত ব্যক্তিগুলো আছে। স্বদেশ বিদেশের মধ্যে আবার বিভেদ কেন? আমরা তো সবাই মানুষ, কত জ্ঞান দিচ্ছে, দেখ একটু পরে দেখবি আবার পাল্টি মারি। এখন কি বললো তাহলে, স্বদেশ বিদেশের তো কোনো পার্থক্য নাই, ওরাও মানুষ, আমরাও মানুষ। এইবার আবার এরা এই যে কথাটা বললো, স্বদেশ বিদেশের মধ্যে কোনো পার্থক্য নাই, ওরাও, বিদেশিরাও মানুষ, আমরাও মানুষ। এবার একটু পরে আবার বলে কি যে আপনি মুসলমানদের একটু বেশি কিন্তু করেন, ওদেরকে একটু বেশি সমর্থন করেন, একটু বেশি আদর করেন, স্নেহ করেন, কেন করেন এটা, এই কথাটা বলছে। তো স্বামীজি বললো, এই না তোমরা বলতেছো স্বদেশ বিদেশ আলাদা, নিজের দেশের মানুষকে তুমি ঘৃণা করো, এটা কেমন করো? স্বদেশ বিদেশে সব এক, কেউ আলাদা না, আমরা সবাই এক। আবার নিজের দেশের মানুষকে বলতেছো না আমরা এক হইতে পারি না, মুসলমানরা আমাদের বিরোধী, সারা জীবনের মতো ওরা বিরোধী, এই কথাটা কেন বলবো? এই কথা যখন বলে, এরা না পুরা ফিপা যায়, মুখের উপর স্বামীজিকে তিরস্কার করে, অপমান করে ওইখানটায়। তো বলে তখন স্বামীজিও বুঝে যে আমরা তো একটা তীর্থে যাচ্ছি, যখন এই কথাটা বলছে অনেক তো অপমান করে, স্বামীজি বুঝতে পারছে যে এইখানে আমি যদি আরো ওদেরকে বুঝাইতে যাই, ব্যাপারটা বিপরীত হয়ে যাবে, উল্টা এইখানে এক প্রকার ঝগড়ার পরিবেশ সৃষ্টি হবে, যেটা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য কি? অমরনাথের যাত্রাটা সাকসেসফুলি সম্পন্ন করা, তাই তো? সফলভাবে আমাদের অমরনাথ যাত্রাটা সম্পন্ন করতে হবে, এইটা আমাদের উদ্দেশ্য। আমরা তো ঈশ্বর দর্শনে বাড়াইছি, ক্যাচাল করতে তো পারাই নাই। স্বামীজি তো অনেক বড় মাপের মানুষ, উনি হচ্ছে ভবিষ্যৎকে আগেই দেখে ফেলে, ভবিষ্যৎ দ্রষ্টাই না ইনারা, ঠিক আছে? তো উনি আগের থেকে বুঝে ফেলেন যে এখন আমাকে এইভাবে চলতে হবে, ইনি কিন্তু ভবিষ্যতের প্রতিনিধি বলতে পারে। কিন্তু ওই সময় স্বামীজি চুপ করে গেল। ওরা ওই যে পণ্ডিত ব্যক্তিগুলো একটা যুক্তি দেখাইছিল, কি যুক্তি দেখাইছিল যে মনে নাই যে পাঞ্জাবিদের উপর কত অত্যাচার করতেছে, কত পাঞ্জাবি ভাইরা মারা গেছে, ওখানে এই মুসলমানরা অত্যাচার করে মারছে পাঞ্জাবিদেরকে, মানে বলতে যাচ্ছে আমাদের উপর এত অত্যাচার হয়, তাহলে ওদেরকে কেন আমরা করব, সাপোর্ট করব? এই জায়গাটা একটু আপনি হিন্দুদের জন্য কথা বলেন, হিন্দুদের সাপোর্ট করেন, এমন করে স্বামীজিকে বলতো। কারা বলতো? ওই লোকগুলো, পণ্ডিতগুলো,
ঠিক আছে? স্বামীজি সবকিছু শুনলো, মনে মনে হাসলো যে এরাই একটু আগে বলতেছিল স্বদেশ বিদেশ সব এক, আলাদা কেউ না, আমরা সবাই এক, এখনই বলে ওরা আলাদা আমরা আলাদা। স্বামীজি আর কিছু বললো না, চুপচাপ ঠিক আছে থাকলো, ওদের যুক্তিটাকে মাইনে নিল। বলে আমার যুক্তি দিয়ে আমি এদেরকে পরে বুঝাবো, এখন আমাদের এইটা বোঝানোর সময় না। ওই যে বল না সবকিছুর একটা নির্দিষ্ট সময় থাকে, তো ওই সময়টা এটার জন্য না। ঠিক আছে, এখন আমাদের ফোকাস করা উচিত কোন দিকে? ওই দিকটা, অর্থাৎ অমরনাথ যাত্রার দিকে। তো যাই হোক, পবন তো ক্রস করছে, এইবার আবার আগাচ্ছে। পথগুলা কেমন হবে বোঝা যাচ্ছে, পাহাড়ি এলাকা, পাথরে ভরা থাকবে, এরকম খারাপ পাহাড়, গিরিপথ, গিরি মানে কি পর্বত, গিরিপথ, এরকম খাদ, বালু টালু জমা, পাথর টাথর, ঠিক আছে, রেভাইন, রেভাইন ফ্লোট বলে, মানে একদম পাথর বিছানো, বালু বালু, এই রকমের উপর দিয়ে হেঁটে চলছে এনারা। আস্তে আস্তে যায় পৌঁছালো আরেকটা আগায়া, আরেকটা নতুন জায়গা, যে জায়গাটা সম্পর্কে সবাই এখন জানিস, কারণ কিছুদিন আগে কাশ্মীরে যে অ্যাটাকটা হইলো, 28 জন হিন্দুকে গুলি করে মারলো, সেই জায়গাটা কি ছিল? পেহেলগাম। সেই পেহেলগামে যায় পৌঁছালো। কোথায় কারা পৌঁছালো? ইনারা, স্বামীজিদের দল, ঠিক আছে? সেই পেহেলগাম বানানটা কি হবে? PAHLGAM, PAHLGAM, পেহেলগাম, পেহেলগাঁও বলে, ঠিক আছে, কোনো ব্যাপার, পেহেলগাম, পেহেলগাম। তো এই পেহেলগামে যায় পৌঁছালো। পেহেলগাম হচ্ছে লাস্ট গ্রাম, এরপর থেকে আর তুই জনবসতি খুঁজে পাবি না, এরপর থেকে আর জনবসতি পাওয়া যাবে না। প্রত্যেকটা ধাপে ধাপে মনে রাখবি কিন্তু, পাওয়ানের পরে পেহেলগাম, পেহেলগামের পর আর জনবসতি, মানুষ খুঁজে পাবি না, এরপর শুধু জঙ্গল আর জঙ্গল, ঠিক আছে, শুধু জঙ্গল, নদী, পর্বত, এগুলাই থাকে, এরপরে আর মানুষ পাবি না। এটা হচ্ছে শেষ গ্রাম। এরপর থেকে শুরু হবে কি? পুরাপুরি গভীর পার্বত্য এরিয়া, টোটালটাই যদিও, তবুও এই অবধি, পেহেলগাম অবধি মানুষ পাওয়া যাবে, তারপর আর পাবে না। পেহেলগামটা কাদের গ্রাম? মেষপালকদের গ্রাম। মেষ মানে কি? ভেড়া। এখানে শেফার্ডসরা থাকে। শেফার্ড মানে কি? মেষপালক, যারা ভেড়া প্রতিপালন করে তাদের কি বলে? মেষপালক, অর্থাৎ শেফার্ড বলে। সেই শেফার্ডদের ভিলেজটার নাম কি তাহলে? পেহেলগাম। সেই পেহেলগামে এরা আসলো, এখানে থাকলো, এখানে অনেকে ওই যে কি সব একাদশী টাকাদশী পালন করে, সেই জন্য ওখানটা থাকতে হইলো, ঠিক আছে। এই গ্রামটা আরো কিছু দেখা গেছে, কিছু ওই যে দুধের কারখানা হয় না, ওইরকম, মানে ওইটাকে বলে সেটার। সেটার মানে হচ্ছে তোর যেখানে দুগ্ধ জাতীয় জিনিসপত্র লেনদেন হয়, বানানো হয়, ওটাকে কি বলবো? সেটার হাউস, সেটার হাউস বা কটেজও বলতে পারি। যেখানে ডেয়ারি বলে, ডেয়ারি তাহলে ভালো, 12 আছে ঘোষ ডেয়ারি, ওইরকম ডেয়ারি মানে কি যেখানে দুধের জিনিসপত্র তৈরি হয়, সেটাও আছে। ওখানে চাষের জমি দেখা যাচ্ছে, ঠিক আছে। তারপরে আর অনেক খুচরা খুচরা জিনিস আছে, আমি যখন লাইন বাই লাইন পড়াবো পাই যাবে। এই জায়গাগুলোতে এগুলো শেষমেশ দেখা যাচ্ছে, ভেড়া টেরা আছে, চাষের জমি আছে, এই দুধের জিনিসপত্র বানানোর মতো ঘর আছে, এইটুকু অব্দি আছে, ফার্ম আছে, ফার্ম খামার, ঠিক আছে। এইটুকু দিয়া পেহেলগাম অব্দি শেষ। এইবার ফাইনালি পেহেলগাম ক্রস করলো, পুরাপুরি এইবার শুরু হলো জঙ্গল এরিয়া। এইবার আর কিন্তু মাঝখানে আর কোনো মানুষজনের থাকা গ্রাম আর পাবে না। পেহেলগাম হচ্ছে লাস্ট গ্রাম, মনে থাকবে। এইবার শুরু হলো আর কঠিন রাস্তা শুরু হবে, যত আগামী তত কঠিন রাস্তা শুরু হবে। দেখা যাচ্ছে পাইন গাছের ফরেস্ট। কোন গাছ? পাইন গাছ। পার্বত্য এলাকায় পাইন গাছটা কমন পাওয়া যায়। সেই পাইন গাছের ফরেস্ট, এরকম পাইন গাছগুলো আছে, পর্বত এরকম খাড়া, উপর থেকে কখনো যে পাথরও গড়ায় নিচে পড়ে, সব এরকম, মানে খুব মানে সাবধানে সাবধানে পার হইতে হবে। একটু পা পিছলে তুই অনেক দূরে যা পড়বি, ব্যথাও পাইতে পারিস, অনেক চোট লাগলে মরেও যায় মানুষ, হয় না এরকম? তো খুব কঠিন রাস্তা, বালু, পাথর, এইদিকে পাইন গাছ, তার ছায়া পড়ে আবার যখন ই হয়, তো সেখানে থেকে ওই পর্বতের চূড়া দিয়ে ওখান দিয়ে আবার সূর্য উঠে, সূর্য ডুবে, ফের চাঁদ ওঠে, এরকম আকাশে দেখা যাচ্ছে। তখন চাঁদ, তখন পূর্ণিমার পুরা গোলটা হয় নাই, মানে এখনো একটু কোনার দিকে অল্প বাকি, তার মানে পূর্ণিমা আসে নাই এখন। ধর একাদশীতে মাত্র পালন করলো, মানে দ্বাদশী, ত্রয়োদশী, এরকম আর 2 দিন পরে পূর্ণিমা, এরকম একটা অবস্থা, ঠিক আছে। তার পরীক্ষায় কিন্তু আসবে এগুলা, কোথায় একাদশী পালন করছে, তারপরে ফের কোথায় গিয়ে পূর্ণিমাটা পাইলো, সব আসবে, ঠিক আছে। আমি সব লিখাই দিব পরে। তো যাই হোক, আস্তে আস্তে এই কঠিন পথ ধরে অল্প অল্প করে আগাইতে আগাইতে ওই যে বড় বড় পাথর সবকিছু ক্রস করতে করতে এইবার ফাইনালি আসলো যা একটা সরু পথ, ছাগল যাওয়ার রাস্তা, পশুরা যাতায়াত করে না, ওই জন্য পশুদের এরকম চাপা রাস্তা হয়, ওদের গুলা এরকম চড়াচড়া রাস্তা হবে, আইরোড থাকবে না, চাপা চাপা রাস্তা হয়, চিকন রাস্তা হয়। পশুগুলা উপরে যায় না, আবার নাইমা আসে, উপরে যায় নাইমা আসে। তো এই পশুগুলা যাতায়াতের ফলে একটু রাস্তার মতো তৈরি হয়েছে। এই স্বামীজিরা এবার এই রাস্তা ফলো কইরা উপর দিকে উঠতেছে, মানে অমরনাথের কাছে আগাচ্ছে, ঠিক আছে। আস্তে 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 যখন অমরনাথের মানে এই চড়াইটা, এটাকে বলে চড়াই, উতরাই, চড়াই, চড়াই উতরাই শুনছিস হয়তো, জানি না। চড়াই মানে হচ্ছে যখন নিচ থেকে উপরের দিকে উঠতেছিস, ঠিক আছে। আর উতরাই হচ্ছে উপর দিক থেকে নিচের দিকে নামছিস, মানে অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে নিচ থেকে উপরের দিকে ওঠা, আর ডিসেন্ডিং মানে উপর থেকে নিচের দিকে নামা। এই কথাগুলো মনে রাখবি, তাহলে ফের টার্মগুলো বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে
এই খাড়া চড়াইটা উঠলো আস্তে 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 করে। উঠার পর আবার ওই যে ওরকম কঠিন রাস্তা কিছুটা আগানোর পর ফাইনালি দেখা যাচ্ছে তুষার শৃঙ্গটা, লিঙ্গটা না এখনো, তুষার শৃঙ্গটা দেখা যাচ্ছে। তুষার শৃঙ্গতে আস্তে আস্তে সাদা মনে হচ্ছে যেন একটা কুয়াশার পর্দা কেউ বিছায় রাখছে বা কেউ এশিয়ান পেন্ট দিয়ে কালার করে রাখছে, প্রাইমার মাইরে রাখছে, এরকম মনে হবে। কিন্তু ওগুলো আসলে বরফ পড়ছে, সব বরফ পুরো সাদা ধবধবা হয়ে আছে, ঠিক আছে, সুন্দর একটা দৃশ্য। এইবার ওইখানেই আছে অমরনাথের গুহা। এই গুহাতে কোনোদিন সূর্যের আলো ঢুকতে পারে না, এই গুহাতে কোনোদিন সূর্যের আলো প্রবেশ করতে পারে না। ওর অবস্থানটা এমন ভাবে ওই ওই গুহার ভিতরে কোনোদিন সূর্যের আলো ঢুকতে পারে না। তো ফাইনালি স্বামীজি, আর এই যে স্বামীজিরা যে গেছে, স্বামীজিরা কিন্তু প্রত্যেকটা রীতি রিবাজ পালন করতে করতে গেছে। 5টা নদীতে স্নান করছে। কয়টা নদী? 5টা। আবার এই এই কি বলে এই খাড়া চড়াইটার আগে মানে একটা জায়গায় তাঁবু টাঙায় আবার ছিল, ওই জায়গাটায় জুনিপার, মানে পাহাড়ি এলাকায় একটা কাঠ খুব বেশি চলে, সেটা হচ্ছে জুনিপার। যে আগুন জ্বলাইতো না, এটা জুনিপার কাঠেরই আগুন, জুনিপার কাঠ, ঠিক আছে। এরকম এরকম আমজাম কাঁঠাল সহজে পাবি, ওইদিকে পাবি কই, ওইদিকে এগুলাই পাবি। পাইনের আছে, কিন্তু ওইটা জুনিপার কাঠটা অনেকক্ষণ জলে আর ভালো জলে, ওইটা ভিজা ভিজা হলেও জলে, বুঝা গেল। ওই জন্য জুনিপার কাঠটা খুঁজা খুঁজে নিয়ে আসা ওরা জ্বালাইতো। যখন কাঠ শেষ হয়ে যায় ফের ওদেরই দলের কেউ আবার খুঁজতে চলে যায় খড়ি। ওই যে পিকনিকে খড়ি শর্ট করলে হয় না, অনেকে দল ধরে খড়ি খুঁজতে চলে যায়, অমন ব্যাপারটা। ওনাদের দলের মধ্যে কেউ কেউ আবার খড়ি খুঁজতে অনেক দূর যাইতে লাগে, কারণ এই কাঠ সহজে পাওয়া যায় না। কারণ ওনারা তো ক্রমশ ওইদিকে আগাচ্ছে, ওইদিকে যত আগাবি গাছগুলো এইদিকে পড়তেছে, ওইদিকে এবার খাড়া শুধু পাহাড়টা বরফ বরফ। এবার জুনিপার কাঠ খুঁজা খুঁজে নিয়ে আসে লাস্ট ওই যে বরফ গলা নদী, মানে জলও নাই, জল সব বরফ হয়ে গেছে। ওর কিনারে কোনো রকম তাঁবু টাঙা যান ছিল আগের দিনটা। ফের ওই জুনিপার কাঠ টাট দিয়ে আগুন টাগুন জ্বলছে। ফের পরের দিন শুনে রওনা ছিল ওই যে খাড়া চড়াই করছে, ঠিক আছে। যা আবার চলে যে আগের জায়গাটায় যে অমরনাথে যখন ওই গুহা দিয়ে এবার ফাইনালি স্বামীজিরা ঢুকলো, ঢুকার পর ওইখানে দেখলো সেই তুষার লিঙ্গটাকে এইবার দেখলো। এবার ওইটা তুষার শৃঙ্গ দেখছিল, এবার শৃঙ্গটার ভিতরে আসবে তবে না তুষার লিঙ্গটা পাবে। মানে যেখানে বাবা ভোলেনাথের শিবলিঙ্গটা যেটা, এটা কিন্তু তুষার লিঙ্গ। তুষার লিঙ্গ অর্থাৎ বরফের, পুরোটাই বরফের, ঠিক আছে, বরফের সাদা ধবধবা, ঠিক আছে। এগুলো ছবি বার করে দেখে নিবি গুগলে, একদম সুন্দর লাগবে দৃশ্যটা, কল্পনা করলেও ভালো লাগে। আর গেলে তো ওটা তো ওইটার কোনো বর্ণনা দেওয়া যায়, ওটা বইলাতে শেষ করতে হবে। এই শান্তিটা ঈশ্বরের স্থানে কোনোদিন যদি যাইস অভিযানে, ওই ওই শান্তি তুই বাড়িতে আইসা কাউকে বইলা শেষ করতে পারবি, কারণ ওইটা অনুভূতি, ওই অনুভূতি বইলা দিতে পারবি। আর মুখে মুখে বলতে হবে এইটা দেখছি, এইটুকুই সার, তুই কি ফিল করছিস ওইটা ওইভাবে বোঝানো সম্ভবই না। যাই হোক, তো সেই তুষার লিঙ্গ দেখা নিয়া স্বামীজি হয়ে তাকায় আছে একভাবে। এই জায়গায় স্বামীজি যেন পুরো একদম স্থির হয়ে গেছে, একদম স্থির। হাঁটু গাইরা বসলো, ঠিক আছে। হাঁটু গাইরা ছোটবেলা শাস্তি দিত না, নেল ডাউন করতো না, ওই নেল ডাউনের মতো, ঠিক আছে। সেই হাঁটু গাইরা বৈশাখে প্রণাম করলো। সেখানে যেন সাক্ষাৎ মহাদেবকে দেখলো, দর্শন পাইছেন মহাদেবের। ওইটুকু সময়ের মধ্যে মহাদেব দর্শন দিয়া স্বামীজিকে অমরত্বের আশীর্বাদ দিয়া গেল। ওইটুকু সময়ের মধ্যে, এটা সবাই দর্শন পাবে না, স্বামীজি পাইছে। স্বামীজি দেখলো সাক্ষাৎ মহাদেব, মহাদেব আশীর্বাদ করে গেল। কি আশীর্বাদ করলো? যে 2 বছর অমর হইলি। অমরত্ব বলতে কি বুঝাইলো এখানে? যে তোরকে ইচ্ছা মৃত্যুর বর দেওয়া হইলো। ইচ্ছা মৃত্যু মানে কি? তুই যখন চাবি তবেই তোর মৃত্যু হবে, তার আগে অবধি তোর মৃত্যু নাই। অমরত্ব, এই প্রকার অমরত্বটা দিয়ে গেল ওইটুকু সময়ের মধ্যে, ওই দর্শন, ওইটুকুর মধ্যে। সবাই কিন্তু সেই দর্শন পায় না, স্বামীজি পাইছে। স্বামীজি দর্শন পাইলো, স্বামীজি অলরেডি এইভাবে একদম হয়ে আছে। সাক্ষাৎ ঈশ্বরের দর্শন পাওয়ার পর আর কিছু চাওয়া পাওয়া থাকতে পারে? তুই সবটা পাই গেছিস, ঈশ্বরকে পাই গেছিস। এরপরে স্বামীজি এইভাবে আছে, পরপর করে মনে করলো না, আমি এইভাবে বেশিক্ষণ থাকা যাবে না, আমার তো যাত্রাটা কমপ্লিট করে আমাকে ফিরতে হবে, আমার তো অনেক দায়িত্ব আছে। এখানেই আমি লাস্টে এক সময় এখানেই আমি দেহত্যাগ করে দিলে, আমার যে এখনো অনেক কাজ করে আছে। ইনারা পৃথিবীতে আসে বিভিন্ন উদ্দেশ্যে, ঠিক আছে। কি উদ্দেশ্যে? যে চা বসে আসছি নামাইতে হবে না, এমন উদ্দেশ্য না। কি উদ্দেশ্য? যে আমার মহৎ উদ্দেশ্য না, আমার যুব সমাজকে তৈরি করে যাইতে হবে, মস্তিষ্কটাকে ভাইরাসে ভর্তি হয়ে আছে, তো এগুলাকে ক্লিয়ার করে পবিত্র চিন্তাধারা নিয়ে এসে দিতে হবে, এদেরকে আমার সঠিক পথ দেখাতে হবে। এই যে দায়িত্বগুলো, তাই জন্য সবাই যে ফট করে আবার নিজেকে জাগায় তুলো যে না, আমি এখানে বেশিক্ষণ এভাবে থাকলে হবে না। আর ওই যে যখন প্রণাম করতেছিল, ওই সময় পায়রার আওয়াজটা সব শোনা যাচ্ছে। মন্দিরে দেখি পায়রাটা খুব থাকে, তাই না? এরকম কুটুরি বানায় বা একটু এরকম পজিশন পাইলে ওইখানে বাসা করে ফেলায়, থাকে পাখিরা। তো পায়রার বকম বকম আওয়াজটা পায়, বাড়িতে প্র্যাকটিস করি। যাই হোক, কি বলে, ওখানে পায়রারা আওয়াজ করতেছে, সেইটা শোনা যাচ্ছে। এবার অনেক ভক্ত তো ঢুকছে, তাদের একটা গম গম আওয়াজ থাকবে না একটা, ঠিক আছে। ওখানে হাল্লা চিল্লা পাবি না, কিন্তু একটা গম গম আওয়াজ থাকে। কিন্তু অনেক ভক্ত ঢুকছে। সবকিছুর মাঝেই স্বামীজি কিন্তু নতমস্তক হয়ে ওইভাবে প্রণামও করছে, আবার টুক করে নিজেকে আবার জায়গায় তুলে যে না, আমার এখনই শেষ না, আমার অনেক দায়িত্ব আছে। তারপর ফট করে উঠে পড়লো যে না, আমি এইভাবে ছাইমা থাকলে হবে না। ফের উনারা বেরোয় আসলো। তখন পূর্ণিমা, ওইটা ছিল রাখি পূর্ণিমা। কোন পূর্ণিমা? রাখি পূর্ণিমা, রাখি পূর্ণিমা।
ওই যে রাখি, ওইটা ছিল পূর্ণিমা, ঠিক আছে? সেই রাখি পূর্ণিমার তিথি, একটা পূর্ণ তিথি, সেই রাখি পূর্ণিমার উৎসব আছে। সেই রাখি পূর্ণিমার দিন তাদের এই অমরনাথ যাত্রা সুসম্পন্ন হইল, মানে সাক্ষাৎ ঈশ্বরের দর্শনটা কোন তিথি ছিল তাহলে? রাখি পূর্ণিমা। বেরোয় আসলো, ফের ওই বৈশাখ কি করলো, খাওয়া দাওয়া করলো টরলো, ঠিক আছে? একটা বড় পাথরের উপর, ওইখানে ধরেই না থাকবে চেয়ার এনে দিবে না, ওই পাথরের উপরে। কিন্তু ওইখানে আজকাল মন্দিরে গেলে অনেক পান্ডা থাকে, পান্ডা বুঝিস? পান্ডা ওই যে বাঁশ খায় যে, ওই পান্ডা আলা না, আমি ওই জন্তুওয়ালা পান্ডা বলতেছি না, যারা তোলাবাজি করে, পয়সা উঠায়, এই পয়সা নিতে হবে, ওই যে ব্যাপারটা, ঠিক আছে? পান্ডা থাকে না, তোলাবাজি করে, 100 টাকা কারো 500 টাকা নিতেছে সব, ঠিক আছে? যা লাইনে তারা, ওগুলা সব কি পান্ডা। তো ওই রকম পান্ডা ওইখানে ছিল না, বা ব্রাহ্মণরা কোনো রকম এরকম বিধিনিষেধ রাখে নাই। সবাই যে যাইতেছে সবাই যেন দর্শনের সুযোগ পাচ্ছে। আর রাখি বন্ধনের উৎসবে পবিত্র দিনে ওইখানে হাতে সব রাখি বন্ধন করলো, মানে রাখি বাঁধলো, অর্থাৎ তুই না রাখি, অরিজিনাল রাখি যেটা, হ্যাঁ, লাল রঙের হলুদ রঙের সুতা বাঁধলো, লাল রঙের হলুদ রঙের সুতা বাঁধলো, ঠিক আছে? সেই পবিত্র ধাগা, পবিত্র সুতাটা রাখি হিসেবে বাঁধলো। সেই দিন ওদের অমরনাথ যাত্রা কমপ্লিট হলো। তারপর স্বামীজি খাওয়া দাওয়া করার পর বসে আছে আর বলতেছে, আমার মনে হয়, মানে স্বামীজি বলতেছে শেষের দিকে, একদম শেষ, এখন স্বামীজি বলতেছে, আমার মনে হয় এই অমরনাথের যে সেটা মন্দিরটা, এইটা কিভাবে আবিষ্কার হলো, লোক কিভাবে জানলো? আমার মনে হয় ওই পেহেলগামের লোকগুলা বোধহয় কোনো একদিন ভেড়া চড়াইতে চড়াইতে ভেড়াগুলো হয়তো পথ হারায় ফেলছে, ভেড়াগুলো কই গেছে, হয়তো বাড়ি ফিরতেছে না, ভেড়াগুলার খোঁজ করতে করতে এরা হয়তো উঠছে পাহাড় দিয়ে, উঠতে 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 এখানটা এসে পৌঁছাচ্ছে। সেই দিন হয়তো এরাই প্রথম দেখছিল, দেখা যায়, তারপর নিজের গ্রামবাসীদের জানাইছে ওইখানে সাক্ষাৎ মহাদেবকে দেখছি, সাক্ষাৎ ওইখানে শিবলিঙ্গ আছে, তুষারলিঙ্গ। তারপরেই বোধহয় এইটার প্রচলন হয়েছে, মানে স্বামীজি বললো, আমার মনে হয় এইভাবে করে হয়েছে। স্বামীজির মনে একটা ভয় ছিল, ছোটবেলা থেকে হয়তো ওনাকে কেউ ভয় দেখাইছিল এরকম, যে কোনো এক শিব মন্দিরে, পাহাড়ের মানে দেশে শিব মন্দিরেই তুই শিব ঠাকুরের ওইখানে সামনেই তোর মৃত্যু হবে একদিন। স্বামীজি ভাবতেছে, এই কি সেই দিন, আমি তো শিব ঠাকুরেরও দর্শন পাইলাম, আমি তো সেই পাহাড়ের বুকেই আছি, তাহলে কি আমার আজকে? পরে দেখছে না, মৃত্যু হলে তখন হয়ে যেত না, তার মানে ওইটা ভুল ছিল, ওইটা ভুল ধারণা ছিল, তার মানে ওইটা এমনি ভয় পাইতাম। আজকে সব ভয়টা সব কাটে গেছে, ঈশ্বর সাক্ষাৎ দর্শন দিয়েছে। তারপর ফাইনালি এই যে এত কিছুকে দেখছে, কে দেখছে? সিস্টার নিবেদিতা দেখছে। স্বামীজির অভিজ্ঞতা গুলা সেগুলাই কলমে লিখে দিয়ে গেছে, স্বামীজিকে এই রূপে দেখছি, স্বামীজিকে এই রূপে দেখছি, স্বামীজির এই অভিজ্ঞতা ছিল, স্বামীজিকে ঘিরে এরা বসতো, এই করতো, স্বামীজি ছিল সবকিছুর কেন্দ্রবিন্দু, সেন্টার। বুঝা গেল? এইখানে গিয়ে অমরনাথ যাত্রাটা যেন শেষ করছে। বুঝা গেল? এবার আমরা এটা যে কাহিনীটা যদি মোটামুটি মনে রাখতে পারিস, তাহলে লাইন বাই লাইনটা ইজি হবে। ক্লিয়ার?